Hello, you are listening Radio MIDWS India. নমস্কার, আমি রূপক রয়, এই শো এর হোস্ট। আজকে আবার আপনাদের সবাইকে স্বাগতম রেডিও MITWS নর্থ ইস্টের শাখায়। আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশিষ্ট চিকিৎসক। উনি 1996 থেকে এই চিকিৎসায় কর্মরত রয়েছেন। তো আমরা কোনো সময় বেশি নষ্ট না করে ওনার কাছে চলে যাই, কেন কি আজকে টপিকটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং দর্শক বন্ধু মন দিয়ে শুনবেন। এইগুলো খুব মাইনিউট ডিটেলস থাকবে এখানে। তো আমার সাথে রয়েছে ডক্টর বাণীব্রত মুখোপাধ্যায়। তো স্যার, ওয়েলকাম টু দিস শো। তো আশা করি আপনি ভালো আছেন, কোভিড সিচুয়েশনে সব ঠিকঠাকই আছে। তো স্যার, আপনি আপনাকে একটু পরিচিত করান আমাদের দর্শকদের সাথে। আচ্ছা, আমার এই সুদীর্ঘকালের এক্সপিরিয়েন্স, আমাদের হসপিটাল সেটা শুধু ট্রিটমেন্টই করা হয় বা ট্রান্সপ্লান্ট করা হয় তা নয়। আমাদের এটা মেডিকেল কলেজও সুপার স্পেশালিটি এমডি এবং এমএস করা স্টুডেন্টরা ডিএনডি করতে আসে এখানে নেফ্রোলজি আর ইউরোলজিতে, যার ফলে আমাদেরকে রিসার্চের কাজও প্রচুর করতে হয়। এরকমই একটা আমার রিসার্চের টপিক হলো। স্যার, আপনি যদি একটু আগে বলেন যে আপনি কোন হসপিটালের সাথে যুক্ত আছেন, সেটা কোথায়, সেটা যদি একটু আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করেন। এরকমই একটা মানে জিনিসটা হলো যে অ্যাকিউট কিডনি ইনজুরি এবং ক্যাটালাইটিক অ্যালন। ওকে ওকে আচ্ছা, হ্যাঁ। তো এই পুরো হ্যাঁ 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 স্যার বলুন। পুরো জিনিসটা হচ্ছে যে দুটো নতুন টার্ম আর কি। হ্যাঁ, আমরা তো কোনোদিন এরকম চট করে শুনিনি, অ্যাকিউট কিডনি ইনজুরি অ্যান্ড ক্যাটালাইটিক আয়রন। তো AKI আর CI, তো এই ব্যাপারটা কি একটু যদি আমাদের একটু মানে সহজ করে বলেন। আমি আগে অ্যাকিউট কিডনি ইনজুরি জিনিসটা কি সেটা একটু বুঝিয়ে বলি। অ্যাকচুয়ালি কতগুলো সমস্যা আছে, সেটা হচ্ছে যে বাংলাতে বলা, আমাদের বাংলা বলা ভূগোল, আমি বাংলার বাইরে। আচ্ছা, তারপরে স্যার আপনার এটা গুজরাটে তো, মানে আপনার হসপিটালটি গুজরাটে? হ্যাঁ, যতটা পারি আমি বাংলাতে বলছি যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন, কাজে লাগে। নিশ্চয়ই আর তার মধ্যে যেগুলো পারবো না সেগুলো ইংলিশেই বলবো আর কি। ওকে স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অ্যাকিউট কিডনি ইনজুরি হলো খুব কমন একটা ডিজিজ, যেটা হসপিটালাইজ পেশেন্ট যারা স্পেশালি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হন এবং বিভিন্ন রকম রোগে, কোনো একটা পার্টিকুলার রোগ না, বিভিন্ন রকমের ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক বা ভাইরাল ইনফেকশন হোক, হ্যাঁ, সবকিছুতেই একটা অ্যাকিউট কিডনি ইনজুরি অনেক ক্ষেত্রেই দেখা যায়। কোনো ক্ষেত্রে এটা মাইল্ড, কোনো ক্ষেত্রে মডারেট, কোনো ক্ষেত্রে মেজর ফর্মে যায়। ওকে, তো এটা কি কোনো বয়সের ব্যাপার আছে, মানে কম বয়সী লোকদের একটু কম হয়, মানে বয়সের সাথে কি এর কোনো রিলেশনশিপ আছে স্যার? না, যে কোনো রকমেরই রোগ, যেমন ধরুন ডেঙ্গু থেকে শুরু করে ম্যালেরিয়া বা এমনকি হাল আমলের কোভিড-19। ওকে, তো কোনো একটা মানুষ দীর্ঘদিন ধরে রোগ করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যখন বেশ ক্রিটিক্যাল কন্ডিশনে ভর্তি হয় তখন তার অ্যাকিউট কিডনি ইনজুরি হয়। ওকে, তো এই ফ্যাক্টটা হচ্ছে যে পেশেন্টের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হয়তো কোনো পেশেন্ট হয়তো ডেঙ্গু নেগেটিভ হয়ে গেছে, প্রথম যখন ধরা পড়েছিল খারাপ অবস্থা ছিল, কোভিড নেগেটিভ হয়ে গেছে, হ্যাঁ, বা তার টাইফয়েড কমে গেছে, সবই ঠিক আছে, কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি শুরু হওয়ার পরে তার কি হয়, পেশেন্টের হসপিটালে স্টে, লংগেভিটি ইন দ্য পেশেন্ট স্টেইং ইন দ্য হসপিটাল, অথবা তার খরচা বা তার মর্টালিটি, এগুলো প্রচন্ডভাবে বেড়ে যায়। এবার মর্টালিটির ব্যাপারটা হচ্ছে যে অ্যাকিউট কিডনি ইনজুরির সাথে সাথে পেশেন্টের যে মূল রোগটা, তার সঙ্গে অন্য কোনো রোগ আরো যুক্ত হয়। এতে কি হয়, কার্ডিওভাস্কুলার প্রবলেম, ব্লাড প্রেশার বেড়ে যায়, হ্যাঁ, প্লাস কোনো ক্ষেত্রে রেনাল ডায়ালাইসিস বা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির দরকার পড়ে। ওকে, তো ইনিশিয়ালি এই রোগটা সম্বন্ধে বিশেষ কিছু জানা ছিল না, কিন্তু এটার উপরে প্রচুর কাজ হয়েছিল এনিম্যাল মডেলে। 1988 থেকে আপনার 1993 পর্যন্ত প্রচুর কাজ হয় এবং কাজ করার পরে অনেক কাজ হয়। হ্যাঁ, এবার এতে খানিকটা বোঝা যায় যে এর মধ্যে আয়রন ইনভলভ, এবং সেই আয়রনটা যেটা বডির মধ্যে রেগুলার আয়রন, ঠিক সেরকম আয়রন নয়, একটু অন্য ধরনের আয়রন। ওকে, সেটা হচ্ছে ফ্রি আয়রন বা ক্যাটালাইটিক আয়রন অর নন ট্রান্সপারেন্ট অর নন প্রোটিন বাউন্ড ফ্রি আয়রন ইন দ্য বডি। সেটা আপনার অ্যানিমাল মডেলে দেখানো হয়েছে যে বিভিন্ন রকমের ডিজিজে
অথবা বিভিন্ন রকমের স্পেশালি অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হয়, অ্যান্টিবায়োটিক্স অ্যামিনোগ্লাইকোসাইড, জেন্টামাইসিন, অ্যামিকাসিন, নিওমাইসিন, এইরকম বিভিন্ন কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কিডনি ইঞ্জুরি করে। কেমোথেরাপির ক্ষেত্রে কিছু কেমোথেরাপিউটিক এজেন্ট আছে যেগুলো কিডনি ইঞ্জুরি করে। এবং সারপ্রাইজিংলি একটা টাইমের পরে রিসার্চ করতে গিয়ে দেখা যায় যদি এই ধরনের অ্যানিমেলকে যাদেরকে ইনডিউস করা হয়েছে বাইরে থেকে কেমোথেরাপিউটিক এজেন্ট দিয়ে বা অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক দিয়ে অ্যাকুট কিডনি ইনজুরি ইনডিউস করার পরে যদি তার মধ্যে আপনার কোনো আয়রন চিলেটার মেডিসিন হিসাবে দেওয়া হয় তাহলে তাদের অ্যাকুট কিডনি ইনজুরি কম হয় বা অনেক ক্ষেত্রে সেটা রিকভার হয়ে যায়। ওকে, মানে যাতে আয়রনটাকে আমরা বার করে আনছি সামহাউ, যেহেতু আয়রন বেড়ে গেলে এই তার মানে এটা হলো ফ্রি আয়রন, যে ফ্রি আয়রনটা যেটা আপনার প্রোটিনের সঙ্গে বাউন্ড নয় বা আমাদের বডির ম্যাক্সিমাম আয়রন যেটা সেটা থাকে কোথায়, সেটা হচ্ছে আপনার হিমোগ্লোবিনের মধ্যে, আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, সেই আয়রন নয়, সেই আয়রন ছাড়াও অন্য কোনো আয়রন। ওকে স্যার, আমাদের শরীরে এই 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 যে সিআইটা আসছে কোত্থেকে, মানে এর সোর্সটা কোথায়, মানে কিভাবে এটা উৎপত্তি? মানে ক্যাটালাইটিক আয়রন, এটা অ্যাকচুয়ালি এটা মানে এক্সপ্লেন করি তাহলে আমি। ব্যাপারটা হচ্ছে যে আয়রন হলো আমাদের বডিতে যে সমস্ত ইনঅর্গানিক মেটেরিয়াল আছে, যেমন অক্সিজেন বা জিঙ্ক বা ট্রেস এলিমেন্টস বা আয়রন, এর মধ্যে সব থেকে বেশি আছে আয়রন। ওকে ওকে স্যার। তো এই আয়রন এটা হলো একটা ট্রানজিশনাল মেটাল অ্যাটম যার আয়নিক ফর্মটা একটা অদ্ভুত ইকুইলিব্রিয়ামে থাকে, যেমন ফেরাস আর ফেরিক। ওকে, এটা অদ্ভুত ধরনের অক্সিডেটিভ ব্যালেন্স এবং ইকুইলিব্রিয়াম থাকে। একজন একটা ইলেকট্রন ছাড়লো, ফেরিকে কনভার্ট হলো, ফেরিক আবার একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ফেরাসে কনভার্ট হলো। ওকে, তো এই যে ব্যাপারটা এটা আমাদের ফিজিওলজি মানে আমাদের বডির মধ্যেও একটা বিরাট কাজ করে। সেটা যেমন ছেলের মধ্যে সাইটোক্রোম আছে অথবা লোহিত রক্তকণিকা বা আর্মিসের মধ্যে যে হিমোগ্লোবিন আছে তাদের অক্সিজেন বাইন্ড করতে। ওকে, অক্সিজেন গুলোকে আপনার বডি প্রত্যেকটা সেলের মধ্যে পৌঁছানো। ওকে, এছাড়াও প্রচুর পরিমাণে আপনার এনজাইম আছে যারাও আয়রন ডিপেন্ডেন্ট। হ্যাঁ, হ্যাঁ আমরা জানি যে আয়রন তো অনেক অনেক এনজাইমেরই কোফ্যাক্টর হিসেবে কাজ করে, বড় দরকারি জিনিস, খুবই দরকারি। ওকে, কিন্তু প্রায়ই যদি এই আয়রনটা কোনো রকম রোগে বা কোনো স্টিমুলেশনে যদি কমপ্লিটলি নন প্রোটিন বাউন্ড হয়ে যায়, প্রোটিন ছাড়া ফ্রি ফর্মে আছে, তাহলে এটা ডেঞ্জারাস হয়। যদি কোনো কারণে এক্সেস হয়ে যায় তাহলে সেটা ক্যাটালাইটিক ফর্মে আসে। ক্যাটালাইটিক ফর্ম মানে কি, ফেন্টন প্রথম দেখিয়েছিলেন, সায়েন্টিস্ট ফেন্টন, যে এই যে বডির বাইরেও আপনার সিম্পল কেমিক্যাল রিঅ্যাকশনে যদি ফেরিক বা পেরাক্সাইড হাইড্রোজেন পারঅক্সাইড মানে দেওয়া হয়, ওনার আমার যতদূর নলেজ বলছে ওনার ইয়ের উপরেই ওই ফটোফেন্টন প্রসেসটা বোধহয় ইয়ে হয়েছিল, মানে উনি এটা আবিষ্কার করতেন ফটোফেন্টন রিঅ্যাকশন আর কি। হ্যাঁ, এটা তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে এটা পারঅক্সাইড রেডিকাল তৈরি করে। ওকে, পারঅক্সিল রেডিকাল এবং আপনার হাইড্রোক্সিল রেডিকাল এবং সুপার অক্সাইড। ওকে, সুপার অক্সাইড। এবং আমাদের যে টোটাল বডি আয়রন ইন দ্য বডি এটা 3000 থেকে 5000 মিলিগ্রাম, মানে 3 to 5 গ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল বডি আয়রন, যেটা নন হিমোগ্লোবিন বন্ড। ওকে, মানে ফ্রি ফর্মে নয়, এটা টোটাল বডি আয়রন, নট ফ্রি, এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সিংহভাগ হচ্ছে আপনার আরবিসির মধ্যে হিমোগ্লোবিন হিসাবে থাকে, রেড ব্লাড কর্পাসেলের মধ্যে। ওকে, সেলের মধ্যে সাইটোক্রোমের মধ্যে থাকে, আর কিছুটা থাকে এক্সট্রা সেলুলার মানে সেলের বাইরে ব্লাডে প্লাজমাতে। ওকে, এই এক্সট্রা সেলুলার আয়রনটা ম্যাক্সিমাম সিংহভাগ, সেটার অ্যামাউন্ট হলো অনলি 3 মিলিগ্রাম ইন দ্য টোটাল বডি। ওকে, এই এক্সট্রা সেলুলারটা এই 3 মিলিগ্রামের 99% বায়ু থাকে একটা আয়রন ক্যারিয়ার প্রোটিন, সেটার নাম হলো ট্রান্সফেরিন। আর সেকেন্ড হলো একটা আয়রন স্টোরেজ প্রোটিন, সেটার নাম হলো ফেরিটিন। ওকে, হ্যাঁ ফেরিটিন। এই ট্রান্সফেরিনটা কি করে, আপনি যখন খাবার খাচ্ছেন, আমরা যখন খাবার খাই, সেই অটোমেটিক্যালি আয়রন গুলো ডিউডিনাল এন্টোরাসাইড থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাডে আসে। ট্রান্সফেরিনটা ব্লাডে আসার সঙ্গে সঙ্গে এটাকে বাইন্ড করে এবং বাইন্ড করে এটাকে বোন ম্যারোতে নিয়ে যায়, নিয়ে হিমাটোপসিস করে আরবিসি তৈরি করে। ওকে, হ্যাঁ আরবিসি তৈরি করে। আর এক্সট্রা যেটুকু বাকি থাকে সেটা আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফেরিটিন বাইন্ড করে ওটাকে স্টোরেজ ফর্মে রাখে ইন ফিউচারে ইমার্জেন্সি ইউজ করার জন্য। ওকে,
ওকে। এবার এছাড়াও এটাকে আমরা এস্টিমেট কিভাবে করি? সিআইটাকে এস্টিমেট কিভাবে করা হয়? মানে এই যে মাপছেন আপনি বলছেন এরপরে সিআইয়ের ব্যাপারে আসছি আমি। এছাড়াও এই ট্রান্সফারিং বাউন্ড যদি কোনো কারণে আয়রন মিস করে, হ্যাঁ, এবং সেটা যদি ফ্রি আয়রন থাকে তাহলে এটাকে বলা হয় নন ট্রান্সফারিং বাউন্ড আয়রন। আচ্ছা। অথবা এনটিবিআই, আর আমরা এর নাম দিয়েছি ক্যাটালাইটিক্যালি অ্যাক্টিভ আয়রন। ওকে। ওকে। এর সিম্বল একটাই অ্যালবুমিনা বাউন্ড হয়, একটা সিরাম প্রোটিন আমাদের ব্লাডের সিরামের মধ্যে বা প্লাজমার মধ্যে থাকে। অথবা লো মলিকুলার চিলেট, যেমন সাইট্রেট, অ্যাসিটেট, ম্যালেট আমাদের ব্লাডের মধ্যে যেগুলো থাকে তার মধ্যে বাউন্ড হয়ে থাকে ম্যাক্সিমাম। ওকে। তো আপনার এই হলো মোটামুটি ক্যাটালাইটিক আয়রন। যদি কোনো আমরা একটা ক্যাটালাইটিক আয়রন একটা বেশ সুন্দর একটা চিত্র ডাক্তার বাবু আমাদের সামনে তুলে ধরলেন। তো এবার আমরা চলে যাব এটা মাপি কিভাবে আমরা? এটা আমরা মাপবো কিভাবে, বা আপনারা কিভাবে এস্টিমেট করেন, যেটাকে আমরা কোয়ান্টিটেটিভ এস্টিমেশন বলি, সেটা কিভাবে এস্টিমেট করা যায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকেই এটা অ্যানিমাল মডেলে প্রুভ করেছেন যে আয়রন চিলেটর দিলে একটু কিডনি ইনজুরি গুলো কম হয়। কিন্তু মুশকিলটা হলো এটা এস্টিমেশন করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে আপনার টোটাল সিরাম আয়রন, যেটা ইন্ট্রাসেলুলার প্লাস এক্সট্রাসেলুলার, যেটা পুরোপুরি ট্রান্সফেরিনে বাউন্ড থাকে অথবা ফেরিটিনে বাউন্ড থাকে, একটু বললাম না? হ্যাঁ, এগুলোকে আমরা সিরামটাকে নিয়ে ট্রান্সফেরিন বা ফেরিটিন যাই থাকে তার সঙ্গে বাউন্ড অবস্থায় যে আয়রনটা থাকে সেটাকে একটু পিএইচটাকে কমিয়ে, মানে অ্যাসিড দিয়ে, মাইনর অ্যাসিড দিয়ে ওই আয়রনগুলোকে খুলে নিয়ে আছে। ওকে। আর প্রোটিনটাও ডিনেচার হয়ে ভেঙে গিয়ে প্রোটিনটা নিজে প্রেসিপিটেট হয়ে যায়। এবার একটা আয়রন বান্ডিং আইডিয়া হয়, তাতে কালার তৈরি হয় এবং সেটাকে স্পেকট্রোফটোমিটারে বোঝা হয়। ওকে। এই ধরনের কিট বাজারে প্রচুর, কিন্তু এটার মুশকিল হলো কোন আয়রনটা ফ্রি আছে সেটা তো আপনি মেজার করতে পারছেন না। আমরা সবাই জানি যে হিমোগ্লোবিনের মধ্যে আয়রন আছে, অথবা প্লাজমা সিরামের মধ্যে যেটা আছে ট্রান্সফারিন আর ফেরিটিন বাউন্ড। ওকে। তাহলে আমরা আনবাউন্ড আয়রনটাকে কিভাবে মেজার করবো? সেটার জন্য আমরা একটা অ্যাসে প্রথমে এস্টাবলিশ করে, সেটা টাইম লেগেছে প্রায় 7-8 বছর আমাদের। ওকে। আমি 1996 এখানে জয়েন করি। আমি এটা নিয়ে কাজ শুরু করি 1998 থেকে। তারপরে রিমার্কেবল সাকসেস পাই 2000 সালে বা 2003-4 সালে। ওকে। সেটা হচ্ছে, সেটা আমি ব্রিফলি আপনাকে বলবো, বেশিক্ষণ সময় নষ্ট করবো না। সেটা হচ্ছে যে সিরামের মধ্যে যে ফ্রি আয়রন থাকবে, যেটা ফেরাসোক বা ফেরিক হোক, যাই হোক না কেন, আমরা একটা অ্যান্টিটিউমার এজেন্ট, অ্যান্টিটিউমার ড্রাগ, সেটার নাম হচ্ছে ব্লিওমাইসিন। ওকে। ব্লিওমাইসিন ড্রাগটাকে আমরা অ্যাসিড টিউবের মধ্যে ইউজ করি। এটা ইন প্রেজেন্স অফ অ্যাসকর্বিক অ্যাসিড একটা রিডিউসিং এজেন্ট, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের রিডিউসিং এজেন্টটা সংস্পর্শে আপনার এই ব্লিওমাইসিনটা আয়রনটাকে বাইন্ড করে এবং একটা অ্যাক্টিভেটেড আয়রন ব্লিওমাইসিন কমপ্লেক্স তৈরি হয়। ওকে। তো অ্যাক্টিভেটেড মানে ক্যাটালাইটিক্যালি অ্যাক্টিভ আয়রন মানে তার প্যারাসিটিক ড্যামেজ করার ক্ষমতা আছে। ওকে। এবার ওটার মধ্যে আমরা কাপ সাইমাস ডিএনএ সলিউশন দিই, কারণ প্যারাসিটিক ড্যামেজ মানে আপনার আয়রনটা যেই অ্যাক্টিভেটেড হয়, হ্যাঁ, আমি বললাম সেটা অক্সিডেশন করা বা জারণ করার ক্ষমতা বা পুড়িয়ে দেওয়ার ক্ষমতাটা খুব বেশি। তো এরা যে কোনো বায়োমলিকুল, যেমন ধরুন প্রোটিন প্যারাসিটেশন বা লিপিড প্যারাসিটেশন বা নিউক্লিক অ্যাসিড প্যারাসিটেশনে মাস্টার। ওকে। তার জন্য এর নাম হলো ক্যাটালাইটিক আয়রন। তো আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডিএনএ কাপ সাইমাস ডিএনএ সলিউশন ওর মধ্যে অ্যাড করি এবং রিঅ্যাকশনটাকে 37 ডিগ্রিতে খানিকক্ষণ ইনকিউবেট করে আমরা ডিএনএ গুলো ডিগ্রেড হওয়ার পরে তার থেকে ম্যালোন ডাইহালডিহাইড বলে একটা প্রোডাক্ট তৈরি হয়। ওকে। এই ম্যালোন ডাইহালডিহাইড প্রোডাক্টটা প্রায় 2 ঘন্টা ইনকিউবেশনের পরে আমরা থায়োবারবিউটিক অ্যাসিড বলে একটা কেমিক্যাল আছে, সেটা দিয়ে আমরা পিঙ্ক কালারের একটা ক্রোমোজেন তৈরি করি এবং সেটাকে আমরা 532 ন্যানোমিটার লেন্থে স্পেকট্রোফটোমিটার দিয়ে, হ্যাঁ, ওটিতে বুঝতে পেরেছি। এই অ্যাসিডটা আমরা নিজেরা ডেভেলপ করেছি এবং সেটা শুনতে যত সোজা, কাজের ক্ষেত্রে কিন্তু স্যার কোনোভাবে কি এটা এখনো পেটেন্টের জায়গায় পেটেন্টেড হয়েছে বা এখনো নাকি রিসার্চ আর্টিকেল হিসাবে পাবলিশ? প্রচন্ড অধৈর্য, এবং আর সব থেকে বড় প্রবলেম হলো আপনার আয়রন কন্টামিনেশন। কারণ ইন্ডিয়া হলো ট্রপিক্যাল কান্ট্রি, এখানে রুমের এয়ারের মধ্যে ব্লাড ডাস্ট, সেই ডাস্টের মধ্যে প্রচুর পরিমাণ আয়রন, ফ্রি আয়রন থাকে। বুঝতে পারছেন তো? বুঝতে পারি। তার মানে আয়রন কন্টামিনেশন সরানো মানে আপনি যে গ্লাসওয়্যার ইউজ করবেন, টেক্সটাইল ইউজ করবেন বা পাইপেট মাইক্রোওয়েভ ইউজ করবেন, সেগুলো প্রত্যেকটাকে আয়রন ফ্রি করতে হয়। তার জন্য প্রচন্ড, হ্যাঁ, তার জন্য যে জল, সেই জলকে শুধু ডিআয়োনাইজ বা আরও ওয়াটার নয়,
সেটাকে আমরা একটা বায়োডাটার চিলেক্স রেজিন আছে, চিলেক্স 100 রেজিন, সেটা ওভারনাইট আমরা জলের মধ্যে দিয়ে ওটাকে সমস্ত আয়রনটাকে ফ্রি করে সেটাকে সেন্ট্রিফিউজ করে সেই যে জলটা উপর থেকে সুপারনেটেন্টের যে জলটা পাই সেটা হচ্ছে আয়রন ফ্রি জল, সেটা দিয়ে সমস্ত গ্লাসওয়ারকে ধুয়ে তারপরে আয়রনের স্ট্যান্ডার্ড বানিয়ে আমরা সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করেছি, বুঝতে পারছেন তো? এরপরে আমরা এর মধ্যে সিরাম অ্যাড করি, মানে একবারে মাইক্রোওয়েভ থেকে টিপ সমস্ত কিছু এটা ধোয়া। বুঝতে পারলাম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বোঝা গেল, এটা কি পেটেন্টেড হয়ে গেছে? এই আপনাদের যে প্রোটোকলটা ডেভেলপ করেছেন এটা কি এখনো পেটেন্টেড আছে নাকি পাবলিকেশন হিসাবে বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রথম আপনার আমি আগেই বললাম যে 1988 থেকে এটার উপরে কাজ শুরু হয় যে অ্যাকিউট কিডনি ইনজুরি। হ্যাঁ, এটা অ্যানিমাল মডেলে প্রচুর পরিমাণে কাজ হয়েছে, প্রচুর পরিমাণে কাজ মানে আপনার ফার্স্ট হচ্ছে ইসকেমিক রিপার্টিশন ইনজুরি, যেমন ধরুন কিডনি ট্রান্সপ্লান্ট হবে অথবা কোনো একটা ভাইটাল অর্গান যেমন ধরুন হার্ট, লাং, কিডনি এগুলোতে সার্জারি হবে, তখন কি করতে হয় এখানে প্রথমেই মানুষকে অ্যানাস্থেটাইজ করে, পেশেন্টকে অ্যানাস্থেটাইজ করে তারপরে আপনার সার্জারি চালু করার আগে, সার্জারি করার পরে স্কিন কনসাল্ট করে তারপরে আপনার যে আর্টারিটা আছে সেটাকে ক্লাম্প করা হয় যাতে ব্লাড, ফ্রেশ ব্লাড ঢুকতে না পারে, বুঝতে পেরেছেন? আচ্ছা। বা ট্রান্সপ্লান্ট করার সময় যে হারভেস্টেড কিডনি ডোনার থেকে যেটাকে পাওয়া হয় সেটাতেও আপনার ব্লাড পূর্ণ হয়ে যায়। ওকে, এবারে ধরুন যতক্ষণ ধরে আপনি সার্জারি করুন 6 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, টিস্যুটা মানে হার্টের হলে হার্টের টিস্যু, লিভারের হলে লিভার টিস্যু, টিস্যুটা অক্সিজেন শূন্য হয় কারণ ব্লাডই অক্সিজেন বাইন্ড করে নিয়ে আসে ওখানে। ওকে, তো এই যে একটা মানে পুরো সার্জারিটা শেষ হওয়ার পরে বা ট্রান্সপ্লান্টের যে টিস্যুটা সেটাও বা যেখানে আপনি যে টিস্যুটাকে যে অর্গানটাকে আপনি সার্জারি করছেন প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্ত কাজটা হয়ে যাওয়ার পরে যখন ফ্রেশ ব্লাড অক্সিজেন নিয়ে ঢুকে তখন একটা ইনফ্লেমেশন হয়, একে বলে ইসকেমিক রিপার্টিশন ইনজুরি। অ্যানিমেল মডেলে এই ইসকেমিক রিপার্টিশন ইনজুরি, হ্যাঁ, ইনজুরি অফ কিডনি, এটা বলে কিডনিতে মারাত্মকভাবে ড্যামেজ হয়। হ্যাঁ, তারপরে অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক ইউজ, অথবা কেমোথেরাপিউটিক এজেন্ট সিসপ্লাটিন দিয়ে আপনার র্যাডের কিডনি ইনজুরি করা, বা র্যাবডোমোলাইসিস। র্যাবডোমোলাইসিস মানে হচ্ছে আপনার ফ্যাটেড মাসেল ইনজুরি, তার সাথে সাথে অ্যালাইড কিডনি ইনজুরি। ওকে, হিমোগ্লোবিন ইউরিয়া, ব্লাড আছে ইউরিনের মধ্যে, হ্যাঁ, অথবা অ্যানজিও করার জন্য, অ্যানজিওর নাম তো শুনেছেন নিশ্চয়ই আপনারা সবাই, কার্ডিয়াক অ্যানজিও অথবা রেনাল অ্যানজিও। অ্যানজিওর জন্য যে কন্ট্রাস্ট মিডিয়াম ইউজ করা হয়, রেডিও কন্ট্রাস্ট, আয়োডিনেটেড রেডিও কন্ট্রাস্ট, সেটাতেও অ্যাকিউট কিডনি ইনজুরি হয়। এইগুলো দিয়ে অ্যানিম্যাল মডেলে অ্যাকিউট কিডনি ইনজুরি ইম্পোজ করে প্রচুর রিসার্চের কাজ হয়েছে 1998 থেকে 1993 পর্যন্ত। কিন্তু 2011 সালে প্রথম আমাদের হসপিটালে ডক্টর মোহন রাজাপুরকার, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, এবং ডক্টর সুধীর শাহ, আরাকানসাস ইউনিভার্সিটি ইউএসএ, ডক্টর রামকৃষ্ণ বালিগা, এরা প্রথম দেখান যে আয়রন চিলেটর দিলে পরে এই একেআই অ্যাকিউট কিডনি ইনজুরি, সেটা সিসপ্লাটিন হোক বা অ্যামিনোগ্লাইকোসাইড ইনডিউসড হোক বা আপনার রিপার্টিশন ইনজুরি, ইসকেমিক ইনজুরি, যাই হোক না কেন, অ্যাকিউট কিডনি ইনজুরির ক্ষেত্রে দারুণভাবে হেল্পফুল, বুঝতে পেরেছেন? তো ওটা কভার করে, মানে অ্যাকিউট কিডনি ইনজুরি অনেক কম হয় সেক্ষেত্রে। ওকে, হ্যাঁ, কিন্তু মুশকিলটা ছিল যে এই ধরনের অ্যাকিউট কিডনি ইনজুরি মানুষের ক্ষেত্রেও হয়। ওকে, কারণ মানুষের কেমোথেরাপি করা হয়, মানুষের বিভিন্ন রোগে অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অ্যামিনোক্যাসিন, জেন্টামাইসিন প্রায়ই দেওয়া হয়। ওকে, মানুষেরও অ্যাবডোমিনোলাইসিস হয়, তারপরে আপনার হিমোগ্লোবিন দেওয়া হয়, সবই হয়। তারপরে মানুষের আয়োডিনেটেড রেডিও কন্ট্রাস্ট এজেন্ট দিয়ে আপনার অ্যানজিও করা হয়। তো কিডনি ইনজুরিটাকে মেজার করার কোনো মেথড কোথাও ছিল না প্রথমে। অনেক পরে আপনার একটা ইনভ্যাসিভ মানে লাইফ থ্রেটানিং প্রসিডিওর, মানে স্কিনটাকে ইনসিশন করে কিডনি থেকে টিস্যু নিয়ে আপনার এই ইনজুরি আপনার বায়োপসি করার পরে আপনার বোঝা যেত। তার আগে কি অ্যানিমেলের ক্ষেত্রে খুব সোজা, অ্যানিমেলের ক্ষেত্রে অ্যানিমেলটাকে আগে একে ইন্ডিউস করে ওটাকে স্যাক্রিফাইস করে তারপরে আপনার ওখান থেকে কিডনিটাকে বের করে নিয়ে তার বায়োপসি করে নিল। মানুষের ক্ষেত্রে এগুলো মারাত্মক কঠিন। তারপরে আপনার স্পেশাল নিডিল বের হলো, নিডিল বায়োপসি। ওই নিডিলটা ফ্লোরোস্কোপ লাগানো, হ্যাঁ,
যাতে আপনার ওই নিডিলটা কিডনি অবধি ঢোকানোর জন্য আপনার পুরোপুরি কম্পিউটারে মনিটর করে তাতে কাজটা অনেকটা সহজ হয় বায়োপসি। কিন্তু আমরাই ওয়ার্ল্ডের প্রথম গ্রুপ আমরা দেখাই যে কোনো রকম ইনভেসিভ টেকনোলজি ইভেন নিডিল বায়োপসিরও দরকার নেই। আমরা যদি প্রসপেক্টিভ পেশেন্ট যার মনে হচ্ছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয়েছে, যার সিমটম গুলো দেখা যাচ্ছে, তার ক্ষেত্রে ব্লাড নিয়ে সিরাম বা প্লাজমা বানিয়ে যদি ক্যাটালাইটিক আয়রন মেজার করি আমাদের মেথডে, তাহলে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি মেজারমেন্ট করা যেতে পারে। এবং আমরাই ওয়ার্ল্ডের প্রথম গ্রুপ যারা এই ব্যাপারে কাজ করে পাবলিশ করেছি। ওকে, তার মানে আমরা ইন্ডিয়ার মধ্যে থেকেও এত ভালো কাজ হচ্ছে, মানে আমরা যেটা আন্ডার এস্টিমেট করি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে, সেখানে মোটেই আমরা পিছিয়ে নেই। সায়েন্স এবং টেকনোলজি হু করে এগোচ্ছে। স্যার আমরা টাইমে শেষে পৌঁছে যাচ্ছি। তো স্যার আমি আপনাকে লাস্ট 3টে কোয়েশ্চেন করবো। ফার্স্ট কোয়েশ্চেন, যে এই গবেষণায় আপনাদের প্রোগ্রেস আমরা জানলাম, তো আপনাদের রিসার্চের আলটিমেট থেরাপিউটিক স্ট্র্যাটেজি এই ব্যাপারটা কি? এটা কি কিছু আছে? থেরাপিউটিক স্ট্র্যাটেজির আগে আমি একটুখানি বলি আমরা মোটামুটি কি ধরনের কাজ করেছি তার দুটো তিনটে আমি নমুনা দিই। যেমন ধরুন আমরা 2013 সালে আমেরিকান হার্ট জার্নালে একটা পেপার পাবলিশ করি, সেটা হচ্ছে কন্ট্রাস্ট ইনডিউসড একেআই ইন হিউম্যান বডি। হ্যাঁ, মানে অ্যানিম্যাল মডেলের যে কাজগুলো, অ্যানিম্যাল মডেলের কাজ থেকে আমরা আইডিয়াটা পাই এবং সেটাকে ট্রান্সক্রাইব করি হিউম্যান একেআই এর ক্ষেত্রে, অ্যাকিউট কিডনি ইনজুরির ক্ষেত্রে। ওকে, তো 2013 সালে আমরা এই কাজটা পাবলিশ করি। আমরা অল ওভার ইন্ডিয়াতে প্রায় 11টা মাল্টি সেন্টারে কার্ডিয়াক হসপিটাল, মানে কার্ডিওলজি হসপিটাল, হার্টের হসপিটাল, যেখানে আপনার সাসপেক্টেড পেশেন্ট যাদের হার্টের প্রবলেম আছে তাদের যে অ্যানজিও করা ছিল রেডিও কন্ট্রাস্ট মিডিয়াম দিয়ে, তাদের ক্ষেত্রে ব্লাড আমরা নিই অ্যানজিও করার আগে আর অ্যানজিও করার 24 ঘন্টা বাদে, 48 আওয়ার বাদে। ওকে, তো প্রত্যেক ক্ষেত্রে সিরাম এবং প্লাজমার মধ্যে আমরা দেখি যে হিউজ আমাদের ক্যাটালাইটিক আয়রন তৈরি হয়েছে, যাদের ক্ষেত্রে অ্যাকিউট কিডনি ইনজুরি বেশি। ওকে, এবং প্রত্যেকটা পেশেন্টেরই আপনার কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনের অ্যামাউন্ট এবং আলাদা মর্টালিটি ডিউ টু একেআই, অ্যাকিউট কিডনি ইনজুরি, রিকোয়ারমেন্ট ফর রেনাল ডায়ালাইসিস এবং রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির প্রত্যেকটা জিনিস এবং ডেট পর্যন্ত যা হয়েছে দুর্দান্তভাবে ক্যাটালাইটিক আয়রন আপনার কোরিলেট করেছে। ওকে, সেকেন্ড কাজ আমরা পাবলিশ করি সেটা হচ্ছে হার্ভার্ড স্কুল অফ মেডিসিন ডিভিশন অফ নেফ্রোলজি অ্যান্ড কার্ডিওলজির সঙ্গে কম্বিনেশনে। ওটা হচ্ছে হার্ভার্ড স্কুল অফ মেডিসিন ডিভিশন অফ নেফ্রোলজি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের আমরা অ্যাবাউট 121 ক্রিটিক্যাল ইল পেশেন্ট ইরেসপেক্টিভ অফ ডিজিজ, হ্যাঁ, এদেরকে সিলেক্ট করি এবং এদেরকে এরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের শিফট হওয়ার ডে 1 থেকে আমরা পর 7 দিন লাগাতার ওদের ব্লাড কালেকশন করি এবং তাদের ক্যাটালাইটিক আয়রন মেজার করি এবং অ্যাকিউট কিডনি ইনজুরির সঙ্গে কোরিলেট করার চেষ্টা করি। ওকে, শুধু অ্যাকিউট কিডনি ইনজুরি নয়, পেশেন্টের ডেট, রিকোয়ারমেন্ট অফ রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, রেনাল ডায়ালাইসিস বা আরো অ্যাডভান্স ইভেন্ট যেমন কার্ডিয়াক সাইট বা স্ট্রোক বা আপনার কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফারেকশন, এগুলো সবও কোরিলেট করে দেখি যে যেখানেই আপনার ক্যাটালাইটিক আয়রন বেশি সেখানেই আপনার অ্যাকিউট কিডনি ইনজুরি বেশি এবং মর্টালিটি প্রচন্ড বেশি। 2014 সালে আমরা ক্লিনিক্যাল জার্নাল অফ আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজিতে পেপারটা পাবলিশ করি। তারপর আপনার 2015 সালে খুবই বিখ্যাত নেচার গ্রুপের কিডনি ইন্টারন্যাশনাল জার্নালে আমরা হার্ভার্ড স্কুল অফ মেডিসিন ডিভিশন অফ নেফ্রোলজির সঙ্গে কোলাবোরেশনে আরেকটা কাজ করি, যেটা আপনার 250টা অ্যাডাল্ট পেশেন্ট যারা কার্ডিওপালমোনারি বাইপাস সার্জারি যাদের করা হয়েছে, সিপিপি কার্ডিওপালমোনারি বাইপাস সার্জারি। তো বাইপাস সার্জারি করার একদিন আগে আর বাইপাস সার্জারি করার একদিন পরে আর 3 দিন পরে আমরা ওদের ব্লাড কালেকশন করি এবং প্লাজমা ক্যাটালাইটিক আয়রন মেজার করি। ওকে, এবং খুব সারপ্রাইজিংলি আমরা দেখি যে কার্ডিওপালমোনারি বাইপাস সার্জারির যে টাইম, কারো যদি 2 ঘন্টা লেগেছে তাহলে তার যা ক্যাটালাইটিক আয়রন প্লাজমাতে পাচ্ছি তার ঠিক ডবল আপনার যদি কার্ডিওপালমোনারি বাইপাস সার্জারির টাইম যদি ডবল হয়, 4 ঘন্টা লাগে বা 6 ঘন্টা লাগে, মানে বাইপাস সার্জারির টাইম, বুঝতে পেরেছেন ব্যাপারটা? যে ইসকেমিয়া অ্যান্ড ডিপারমিশনের কথাটা বললাম, হ্যাঁ, তো ঠিক এক্স্যাক্টলি কোরিলেটিং ক্যাটালাইটিক আয়রনের লেভেল। হ্যাঁ, দুটো জিনিসের উপর মেনলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কার্ডিওপালমোনারি বাইপাস টাইমের উপরে ডিপেন্ডেন্ট, আর দ্বিতীয় হচ্ছে যে এই যে ব্লাড লস, সার্জিক্যাল ব্লাড লস, সেটাকে কভার করার জন্য যে প্যাকড আরবিসি সেল বা ব্লাড ট্রান্সফিউশন করা হয় সেটা যত দেওয়া হয়
তত বেশি আরবিসি লাইস হয়, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ব্লাড ব্যাগের যে প্যাক আরবিসি, সেটা সেই পিআরবিসি যতটা ব্লাড লসের পরে যেটা সাপ্লিমেন্ট করার জন্য দেওয়া হয়েছিল, প্রত্যেক ক্ষেত্রে আপনার কাটালাইটিক কারণে প্রচন্ড ভাবে বেশি। তো এক্ষেত্রেও অ্যাকিউট কিডনি ইঞ্জুরিও প্রচন্ড বেশি, এবং অ্যাকিউট কিডনি ইঞ্জুরির সাথে সাথে প্রত্যেকটা মডালিটি 100% কভার করা হয় কাটালাইটিক কারণের সঙ্গে কোরিলেশন হয়ে। ওকে, তো এই তিনটে ইম্পর্টেন্ট আপনার কাজ করার পরে আমরা থেরাপিউটিক টার্গেটে হাত দিয়েছি। সেটা হচ্ছে যে পুরো জিনিসটা আপনি তাহলে ভালোই বুঝতে পারছেন যে অবশ্যই পুরো জিনিসটা হয় এই যে আয়রনের সোর্সটা কি ক্যাটালাইটিক কারণে আমরা যেটা বলছি সেটা হচ্ছে হয় আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেটা হিমোলাইসিস, অথবা আপনার বডির মধ্যে যে প্রোটিন বাউন্ড ট্রান্সফারিন বাউন্ড বা ফেরিটিন বাউন্ড যে আয়রন সেটাকে মোবিলাইজ করা। এই তো ডিজিজের ফলে আপনার বডির মধ্যে অ্যাসিডোসিসের ফলে প্রোটিনগুলো খুলে আছে, বাউন্ড অবস্থা থেকে প্রোটিন থেকে আয়রনগুলো খুলে আছে এবং ফ্রি হয়, অথবা ইন্ট্রাভাস্কুলার হোক বা প্যাক আরবিসি বাইরে থেকে দেওয়া হোক, বুঝতে পেরেছেন? তাহলে পুরো জিনিসটা হলো হিমোলাইসিস, যার ফলে সেল ফ্রি হিমোগ্লোবিন তৈরি হয়। ওকে, এই যে সেল ফ্রি হিমোগ্লোবিন, সেলের বাইরে যে হিমোগ্লোবিনটা বেরিয়ে এলো, এটাকে কিন্তু আপনার এটাকে রিকভার করার জন্য বডির নিজস্ব সিস্টেম আছে। সেটা হচ্ছে হ্যাপ্টোগ্লোবিন বলে একটা প্রোটিন আছে, যারা এই সেল ফ্রি হিমোগ্লোবিনের আয়রনগুলোকে ক্যাপচার করে আপনার ম্যাক্রোফাজ বা মনোসাইডের স্ক্যাভেঞ্জিং রিসেপ্টর আছে CD163, ওটার মধ্যে বাইন্ড করে ওই ম্যাক্রোফাজ মনোসাইডের মধ্যে ঢুকে, মানে এগুলো সাইক্লিন ডিপেন্ডেন্ট সবই, তাই তো? হ্যাঁ, হিম অক্সিজেনের বলে একটা এনজাইম আছে, সেটা এটাকে এই সেল ফ্রি হিমোগ্লোবিনটাকে ভেঙে বিলিরুবিন করে সেটা আয়রনটাকে রিলিজ করে, নিয়ে তারপরে আবার ব্লাডের মধ্যে পাঠিয়ে দেয়, ব্লাডের ট্রান্সফারিনে বাউন্ড হয়। ঠিক এরকম আরেকটা আছে হিমোপেক্সিন, এটাও একটা প্রোটিন যারা এই ফ্রি হিমোগ্লোবিন গুলোকে বাইন্ড করে। হ্যাঁ, সেই ফ্রি হিমোগ্লোবিন গুলোকে তারপরে লিভারের সেলের মধ্যে অথবা ভাস্কুলার স্মুথ মাসল সেলের মধ্যে আপনার স্পেশাল রিসেপ্টর আছে CD91, সেলের মধ্যে বাইন্ড হয়। বাইন্ড হওয়ার পরে লিভার সেল বা ভাস্কুলার স্মুথ মাসল সেলের মধ্যে ঢুকে তারপরে হিম অক্সিজেনেজ। ওকে, তো এটা ছাড়াও এরপরেও যে এক্সেস ফ্রি হিমোগ্লোবিনটা থাকে সেটা আলটিমেটলি কোনো অদ্ভুতভাবে নন এনজাইমেটিক ডিগ্রেডেশন হয়ে কাটালাইটিক আয়রনে পুরোপুরি কনভার্ট হয়। তার মানে পুরো ওয়ার্ল্ডে এটার উপরে কাজ হচ্ছে। অ্যাকিউট কিডনি ইঞ্জুরিটা হলো এন্ড স্টেজ অফ এনি ক্রিটিক্যালি ইল পেশেন্টের কন্ডিশন, বুঝতে পেরেছেন ব্যাপারটা এবারে? এবং সেটার জন্য মুখ্যত দায়ী হলো কাটালাইটিক আয়রন। ওকে, এই কাটালাইটিক আয়রনকে বাইরে থেকে হ্যাপ্টোগ্লোবিন দেওয়া, বাইরে থেকে হিমোপক্সিন দেওয়া, অথবা বাইরে থেকে হিম অক্সিজেনেজ দেওয়া, বা এই সাবস্টিটিউট দেওয়া, বা একে স্টিমুলেট করতে পারলে এটাকে প্রচুর কাজ হয়েছে, কিন্তু কোনো রিমার্কেবল সাকসেস এখন অব্দি পাওয়া যায়নি। আমরা নতুন থেরাপিউটিক টার্গেট দিয়েছি, সেটা হচ্ছে যে পিওর ফ্রি কাটালাইটিক আয়রন ব্লাডে আমরা নিজেরা অ্যানালাইসিস করবো, এবং অ্যানালাইসিস করার পরে যদি দেখি যে সেখানে পাওয়া যাচ্ছে, তাহলে সেই পেশেন্টকে আয়রন চিলেটর ইনজেকশন করা হবে, সেটাও বাজারে আছে। তার নাম হচ্ছে ডেসপেরিঅক্সামিন অথবা ডেফেরিক্রন। আচ্ছা, সেটাও কি আপনাদের প্রোডাক্ট নাকি সেটা অন্য কেউ করেছে? এইটা হলো মেইন থেরাপিউটিক টার্গেট। এটা আমার হার্ভার্ডের সঙ্গে অলরেডি কাজ চালু হয়ে গেছে, স্যাম্পল এসে গেছে। প্রিলিমিনারি রাউন্ডের কাজ দুর্দান্তভাবে সাকসেসফুল। শুধু তাই নয়, এই পার্টিকুলার মোমেন্টে কোভিড-19 ব্যাপারটাও অল্প একটু বলি আমি, এই কারণে যে কোভিড-19 মেইন জিনিসটাই হলো অটো ইমিউন হেমোলাইটিক ডিসঅর্ডার। ভাইরাস আপনার বডিতে ঢোকার পরে হেভি ইমিউন স্টিমুলেশন হয়, মনোসাইট আর ম্যাক্রোফাজ গুলো প্রচন্ডভাবে স্টিমুলেটেড হয়, প্রচুর অ্যান্টিবডি রিলিজ হয় এবং সাইটোকাইন রিলিজ হয়, এবং যেটা তৈরি হয় সেটা হলো সাইটোকাইন স্টর্ম। ওকে, এই সাইটোকাইন স্টর্মের ফলে আলটিমেটলি আপনার প্রচুর পরিমাণে হিমোলাইসিস হয় ইন্ট্রাভাস্কুলার, মানে আপনার আর্টারি ভেনের মধ্যে। ওকে, তারপরে ব্লাড ক্লট করে, আমাদের লাংসের মধ্যে ব্লাড ক্লট করা তার অটোপসি করে পাওয়া গেছে। ওকে, পুরো জিনিসটাকে বলে হিমাগ্লুটিনেশন। আমরা এই ধরনের পেশেন্টের, যদিও এটা কনফিডেন্সিয়াল আমার বলা উচিত না, তো বলছি, এই ধরনের পেশেন্টের প্রচুর পরিমাণে কাটালাইটিক আয়রন পেয়েছি, এবং এটারও কিন্তু থেরাপিউটিক টার্গেট হওয়া উচিত। আপনার মানে পেশেন্টকে যদি মানে আপনার এই যে ব্রিদিং ট্রাভেল মানে হিমোলাইসিস হচ্ছে এবং তার জন্য অক্সিজেন সাপ্লাই হচ্ছে না লাংসের টিস্যুতে, এবং আপনার সাথে কাটালাইটিক আয়রন যে বেড়ে যাচ্ছে এবং টক্সিক প্যারাসিটিক ড্যামেজ অফ বায়োমলিকুল, ডিএনএ, প্রোটিন, সেলের মেমব্রেন এগুলোকে ড্যামেজ করছে। হ্যাঁ, এটাকে বন্ধ করার বেস্ট রাস্তা হলো আপনার ডেসপেরিঅক্সামিন দিয়ে পেশেন্টকে ইনজেকশন করা এবং এর ট্রায়াল চালু করা।
ওকে, এই ধরনের ট্রায়াল অলরেডি ইউএসএ বেশ কিছু অর্গান কোম্পানি চালু করেছে এবং দেখা যাক, আমরা আশা করছি এটা হবে নিউ ইরা অফ থেরাপিউটিক্স ফর কোভিড-19। আমার মনে হয়, আমার পার্সোনালি ভ্যাকসিনের পাশাপাশি এটা রোল কম নয় বরং বেশি হবে। স্যার আপনাদের এই যুগান্তকারী আবিষ্কারের জন্য টিম রেডিও এমএইচডব্লিউএস আপনাদের স্যালিউট জানায়। স্যার লাস্টে আমরা একদম সময় শেষে চলে এসেছি, একদম আমাদের সময় হাতে আর নেই। তো আমি জাস্ট দুটো কোয়েশ্চেন করবো স্যার, একটু যদি শর্টে আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করেন। এই যে আপনি রোগটা নিয়ে বললেন AKI বা CI যদিও আপনার রূপক বাবু, ডক্টর করণ সিং, হ্যাঁ আর আপনি রূপক রায় এবং আপনার রেডিও ভিডিওর কাছে মানে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা যে এই ধরনের একটা প্রয়াস নিয়েছেন সাধারণ মানুষকে আমাদের দেশের মধ্যে বা বিদেশে কি ধরনের কাজ হচ্ছে, বিভিন্ন রকমের রোগীর ব্যাপারে ব্যাখ্যা করা এবং তার উপরে হিসাব কাজ হচ্ছে সেটা আপডেট করা, খুবই ভালো কাজ। আমি চাইবো আপনি স্যার আরো ফিউচারে আসুন আমাদের এখানে, এসে আমাদের একটু করুন, হেল্প করুন এবং লোককে অ্যাওয়ারনেস করুন আপনার যেটাই। স্যার আমি লাস্টে দুটো কোয়েশ্চেন করবো আমার দর্শক বন্ধুদের জন্য। 1 নম্বর প্রশ্ন, যে এই যে রোগটা হচ্ছে এটা থেকে বাঁচার কি কোনো লাইফস্টাইল আমাদের চেঞ্জ করা দরকার আছে এর থেকে বাঁচতে গেলে? যদি হয় 3-4টে কি পয়েন্ট যদি একটু জাস্ট আপনি বলেন আমাদের দর্শক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার।